রোমাঞ্চকর পারিবারিক গল্প। গ্রামের বাড়িতে এসে দেখি আমাদের গরুটার দুধ দহন করার সময় হয়েছে। ছেলে বলল, মা আমি কি পারব? আমি বললাম, চেষ্টা করে দেখ। আমি দেখিয়ে দিচ্ছি। গরুর পাশে বসে আমি দুধ দহন করতে লাগলাম। ছেলে মনোযোগ দিয়ে দেখছিল। তারপর ছেলে চেষ্টা করল। প্রথমে পারছিল না। আমি তার পেছনে বসে হাত ধরে দেখিয়ে দিলাম। আমাদের হাত একসাথে গরুর ওলানে। ছেলে বলল, মা তোর হাতের স্পর্শে সব সহজ হয়ে যায়। দুধের ধারা পড়তে লাগল বালতিতে। দুধ দহন শেষ করে আমরা এক গ্লাস করে পান করলাম। ছেলে বলল, কত মিষ্টি এই দুধ। আমি বললাম, প্রাকৃতিক দুধ তো মিষ্টি হবেই। সে আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু তোর চেয়ে মিষ্টি কিছু নেই। তারপর সে বলল, মা এই গরুর দুধের মতোই আমার ভালোবাসা তোমার জন্য পবিত্র এবং পুষ্টিকর। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার স্ত্রী হও। আমরা এই গ্রামেই গরুছাগল পালন করে জীবন কাটাব। গরুর শব্দে আমার হৃদয়ও ডাকতে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স ৩০ বছর। আমার স্বামীর নাম রবিন দাস, বয়স ৩৩ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূজা। রাহুল ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। আমাদের পারিবারিক এই অ্যাডভেঞ্চার শুরু হয়েছিল গত বছরের পুজোর ছুটিতে। আমরা সিদ্ধান্ত নিলাম নানার পুরাতন বাড়িতে কিছুদিন থাকব। সেই বাড়িটা ছিল গভীর জঙ্গলের মাঝখানে, যেখানে আমাদের পূর্বপুরুষেরা বহু বছর আগে বাস করতেন। বাড়িটায় পৌঁছানোর পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। প্রথম রাতেই আমি শুনতে পেলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে। রাহুল বলল, মা তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ বাবা, মনে হচ্ছে কেউ ডাকছে। দ্বিতীয় দিন সকালে আমরা বাড়ির চারপাশ ঘুরতে গেলাম। পূজা হঠাৎ চিৎকার করে উঠল, মা এখানে একটা গোপন দরজা আছে। আমরা দেখলাম বাড়ির পেছনের দেয়ালে সত্যিই একটা লুকানো দরজা। রবিন বলল, এটা খোলা ঠিক হবে তো? কিন্তু কৌতূহল আমাদের টানছিল। আমরা সবাই মিলে দরজাটা খুললাম। ভেতরে একটা সিঁড়ি নেমে গেছে মাটির নিচে। রাহুল টর্চলাইট নিয়ে এগিয়ে গেল। মা এখানে একটা বটকক্ষ আছে। আমরা নিচে নামলাম। সেখানে দেখলাম অসংখ্য পুরাতন বই, মানচিত্র আর অদ্ভুত যন্ত্রপাতি। একটা বইয়ের পাতায় আমাদের পারিবারিক বংশলতিকা লেখা। পূজা পড়ে শোনাল, এখানে লেখা আছে আমাদের পূর্বপুরুষেরা ছিলেন গুপ্তধন খোঁজার বিশেষজ্ঞ। রবিন একটা পুরাতন মানচিত্র খুঁজে পেল। দেখো, এটাতে আমাদের এই এলাকারই মানচিত্র। আর এখানে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে। মানচিত্র অনুযায়ী সেই জায়গাটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে। আমরা সিদ্ধান্ত নিলাম পরদিন সেই জায়গায় যাব। রাত্রিতে আমরা প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করলাম, দড়ি, কোদাল, টর্চলাইট, পানি আর খাবার। সকালে আমরা রওনা দিলাম। জঙ্গলের পথ ছিল বেশ দুর্গম। রাহুল আগে আগে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। পূজা মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ছিল। আমি তাকে উৎসাহ দিয়ে বললাম, আরও একটু এগিয়ে যাই, হয়তো কিছু পাব। অবশেষে আমরা সেই জায়গায় পৌঁছালাম যেটা মানচিত্রে দেখানো ছিল। সেখানে একটা বড় পাথরের নিচে আমরা খনন শুরু করলাম। প্রায় ৩ ফুট খোঁড়ার পর আমাদের কোদাল কিছু শক্ত জিনিসে আঘাত করল। কি পেয়েছ? রবিন জিজ্ঞেস করল। আমরা মাটি সরিয়ে দেখলাম একটা ধাতুর বাক্স। বাক্সটা তুলে আনতে আমাদের অনেক কষ্ট হল, কারণ সেটা ছিল বেশ ভারী। বাক্সে একটা পুরাতন তালা ছিল। রাহুল একটা পাথর দিয়ে তালা ভেঙে ফেল। বাক্স খুলতেই আমরা অবাক হয়ে গেলাম। ভেতরে ছিল অসংখ্য স্বর্ণমুদ্রা, মূল্যবান রত্ন আর পুরাতন অলংকার। পূজা চিৎকার করে বলল, মা আমরা ধনী হয়ে গেছি। কিন্তু সেই মুহূর্তেই আমরা শুনতে পেলাম পাতার মর্মর শব্দ। কেউ আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা সবাই লুকিয়ে পড়লাম। দেখলাম ৫ জন দস্যু আমাদের দিকে আসছে। তাদের হাতে ছিল বড় বড় লাঠি। একজন বলল, এখানে কেউ খোঁড়াখুড়ি করেছে। নিশ্চয়ই কেউ গুপ্তধন খুঁজে পেয়েছে। আমাদের বুকের ভেতর ধড়ফড় করছিল। রবিন ইশারায় আমাদের শান্ত থাকতে বলল। দস্যুরা চারপাশে খুঁজতে লাগল। তাদের মধ্যে একজন আমাদের লুকানোর জায়গার কাছে চলে এল। হঠাৎ রাহুল একটা পাথর ছুঁড়ে মারল অন্যদিকে। দস্যুরা সেই দিকে দৌড়ে গেল। আমরা এই সুযোগে গুপ্তধন নিয়ে বিপরীত দিকে পালিয়ে গেলাম।
বাড়িতে ফেরার পথে আমরা এক পুরাতন মন্দিরে আশ্রয় নিলাম। সেখানেই আমরা রাত কাটালাম। পরদিন সকালে আমরা বাড়িতে ফিরে এলাম। বাড়িতে পৌঁছে আমরা গুপ্তধনের সব কিছু গুনে দেখলাম। রবিন বলল, এই সম্পদ দিয়ে আমরা একটা স্কুল তৈরি করব গ্রামের বাচ্চাদের জন্য। আমি বললাম, এটাই সবচেয়ে ভালো কাজ হবে। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। 3 দিন পর গ্রামের মানুষেরা জানতে পারল আমরা গুপ্তধন পেয়েছি। কিন্তু তারা আমাদের সাহায্য করতে চাইল। গ্রামের প্রধান বললেন, আপনারা যে স্কুল বানাতে চাইছেন, আমরা সবাই সাহায্য করব। রাহুল বলল, মা, আমি স্থাপত্যবিদ্যা পড়েছি। আমি স্কুলের ডিজাইন তৈরি করব। পূজা বলল, আর আমি শিক্ষক হতে চাই। এই স্কুলেই পড়াব। 6 মাস পর আমাদের স্কুল তৈরি হল। গ্রামের 50টি বাচ্চা সেখানে ভর্তি হল। আমরা সবাই মিলে সেই স্কুল চালাতে লাগলাম। কিন্তু একদিন আমরা জানতে পারলাম যে দস্যুরা এখনও আমাদের খুঁজছে। তারা গ্রামে এসে জানতে চায় কে গুপ্তধন পেয়েছে। গ্রামের মানুষেরা আমাদের কথা গোপন রাখল। একদিন রাতে দস্যুরা আমাদের বাড়িতে হামলা করতে এলো। কিন্তু গ্রামবাসীরা আমাদের আগেই জানিয়ে দিয়েছিল। আমরা পুলিশে খবর দিয়েছিলাম। পুলিশ এসে 5 জন দস্যুকেই গ্রেফতার করল। পরে জানা গেল তারা এলাকায় অনেক অপরাধ করেছে। আমাদের দেওয়া তথ্যের জন্য পুলিশ আমাদের ধন্যবাদ জানাল। এরপর আমাদের জীবন শান্তিপূর্ণ হয়ে উঠল। স্কুলটি দিন দিন বড় হতে লাগল। রাহুল গ্র্যাজুয়েশন শেষ করে স্কুলের প্রধান শিক্ষক হল। পূজা পড়াশোনায় ভালো ফলাফল করে উচ্চশিক্ষার জন্য শহরে গেল। রবিন স্কুলের পাশেই একটা ছোট হাসপাতাল তৈরি করল। গ্রামের মানুষেরা এখন বিনামূল্যে চিকিৎসা পায়। আমি স্কুলে বাচ্চাদের বাগান করা শেখাই। আমাদের এই অ্যাডভেঞ্চারের কথা এলাকায় ছড়িয়ে পড়েছে। অনেক পর্যটক এসে আমাদের স্কুল দেখে যায়। কেউ কেউ অনুদানও দেয়া। গত মাসে একটি টেলিভিশন চ্যানেল এসে আমাদের গল্প শুনে গেল। তারা একটা ডকুমেন্টারি তৈরি করবে বলেছে। রাহুল বলল, মা, আমাদের গল্প শুনে আরও মানুষ উৎসাহিত হবে ভালো কাজ করতে। এখন আমরা পরিকল্পনা করছি আরেকটি অ্যাডভেঞ্চারের। শুনেছি পাশের জেলায় একটি পুরাতন রাজবাড়িতে আরও গুপ্তধন লুকানো আছে। আমরা সেখানে যাব এবং যা পাব তা দিয়ে একটা অনাথ আশ্রম তৈরি করব। পূজা ছুটিতে বাড়ি এসেছে। সে বলেছে, মা, আমিও এই অ্যাডভেঞ্চারে যোগ দিতে চাই। রবিন বলল, এবার আমরা আরও ভালো প্রস্তুতি নিয়ে যাব। আমাদের পরিবারের এই অ্যাডভেঞ্চার জীবনে নতুন মাত্রা এনে দিয়েছে। আমরা বুঝেছি যে পারিবারিক ঐক্য আর সাহসিকতা দিয়ে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা যায়। এখন আমাদের গ্রামটি একটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। সরকারি কর্মকর্তারা এসে আমাদের কাজ দেখে যান। তারা বলেছেন এই মডেল অন্যান্য গ্রামেও চালু করা হবে। রাহুল এখন একটি বই লিখছে আমাদের এই অভিজ্ঞতা নিয়ে। বইটির নাম হবে পারিবারিক অ্যাডভেঞ্চার ও সমাজসেবা। সে বলেছে বই থেকে যা আয় হবে তা দিয়ে আরও স্কুল তৈরি করা হবে। আজ আমি বুঝতে পারছি যে জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হল অন্যের উপকার করা। আমাদের পাওয়া গুপ্তধন আমাদের কেবল ধনী বানায়নি, বরং আমাদের হৃদয়কে সমৃদ্ধ করেছে। আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুতি চলছে। এবার আমরা সমুদ্র উপকূলে যাব। শুনেছি সেখানে জলদস্যুদের গুপ্তধন লুকানো আছে। আমরা সেটা খুঁজে বের করে একটা হাসপাতাল তৈরি করব। পূজা বলেছে, মা, আমি ডাক্তার হতে চাই। তোমাদের তৈরি হাসপাতালেই কাজ করব। রবিন বলল, আমাদের পরিবার এখন শুধু নিজেদের জন্য নয়, সমাজের জন্য কাজ করে। এইভাবে আমাদের রোমাঞ্চকর পারিবারিক অ্যাডভেঞ্চার চলতেই থাকবে। প্রতিটি অ্যাডভেঞ্চার আমাদের আরও কাছে নিয়ে আসছে এবং সমাজের উন্নতিতে আমাদের অবদান রাখতে সাহায্য করছে।